তোমরা শুনছো 86.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ শুরু হচ্ছে আমাদের একটি নতুন প্রয়াস, যখন রাত নামে, a horror podcast by তোমার এফএম, your midnight snacks of terror। সঙ্গে আমি তো রয়েছি আরজে সৃজন, তোমাদের আজকের পডকাস্টের হোস্ট। রজতাভর ফটোগ্রাফির শখ। এই শখের জন্য সে জুওলজি নিয়ে পড়তে পড়তে মাঝ রাস্তায় কলেজ ছেড়েছে, বাবা মার সাথে ঝামেলা করে বাড়িও ছেড়েছে। তবু কোনোদিন সে এই শখকে ছাড়তে পারেনি। শেষ পর্যন্ত সে হয়ে উঠেছে ভারতবর্ষের একজন অন্যতম নামকরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আজ তারই জীবনের দুটি ঘটনা শুনব। প্রথম ঘটনাটি যখন ঘটেছিল তার জীবনে, তখন সে কল্পনাতেও ভাবতে পারেনি যে এই ঘটনার একটা মোক্ষম পরিসমাপ্তি আছে। প্রথম ঘটনাটি তখনের, যখন রজতাভর বাবা মায়ের সাথে ঝগড়া করে প্রথমবার ঝাড়খণ্ড পালিয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে রামগড় পৌঁছে গিয়েছিল সে। মাথার ভেতরে তখন একটাই চিন্তা, যতদিন না ভালো ফটোগ্রাফার হয়ে উঠে নাম করতে না পারছে, ততদিন সে বাড়ি ফিরবে না। অজস্র চিন্তার মধ্যে রং টার্ন সিনেমার মতন সেও একটা বাঁক নিয়েছিল। পকেটে পয়সা ছিল না তখন, সুতরাং বেশিরভাগ রাস্তা সে পায়ে হেঁটেই চলেছিল। এমন সময় তখন ঠিক ওই সন্ধে 7টা একটা জমজমাট মোড়ের মাথায় এসে উপস্থিত হয়। মোড় পেরিয়ে রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে অন্ধকারে। সেদিকটাতে কেউ যাচ্ছে না। 4 মাথার মোড়ের বাকি 3 মাথার দিকে সমস্ত গাড়ি যাতায়াত করছিল। মুহূর্তের মধ্যে ওর নজরে পড়ে ওই অন্ধকার রাস্তাটা। মানুষের মন খারাপ থাকলে আলো খুব একটা ভালো লাগে না তার। তাই হয়তো রজতাভর ডান দিকের মোড় ফিরে অন্ধকারের রাস্তাটার দিকেই এগিয়েছিল। রাস্তা দিয়ে ঢোকার সময় বাঁ হাতে একটা বোর্ড দেখতে পেয়েছিল, রাজরাপ্পা দেবী মন্দির, 15 কিলোমিটার। রজতাভ তখন জানত না যে যে পথে সে চলেছে, সত্যজিৎ রায়ের বিখ্যাত গল্প ছিন্নমস্তার অভিশাপ এই জায়গাকে কেন্দ্র করেই লেখা হয়েছিল। নামটা ওকে আরো বেশি করে টেনেছিল। এমন অদ্ভুত নাম জীবনে কোনোদিন শোনেনিও। যে সময়টার কথা বলছি তখন ভয়ানক ঠান্ডা। যাদের এইসব অঞ্চলে ঠান্ডার কোনো অভিজ্ঞতা নেই, তারা ব্যাপারটা আন্দাজ করতে পারবে না, কিন্তু যাদের আছে তারা বুঝতে পারবেন যে যমদূতের উপস্থিতিও বোধহয় সময় সময় এর থেকে বেশি সুখকর হয়। যাই হোক, আলো ঝলমলে রাস্তা ছেড়ে রজতাভ এমন একটা রাস্তার মধ্যে এসে পড়েছিল, একটু চলার পরেই নিশ্ছিদ্র অন্ধকার। যে রাস্তার শুধু দুপাশে বড় বড় গাছ আর জমাট বাঁধা নিশ্চিম নীরবতা। এত অন্ধকার এর আগে কখনো ও দেখেনি। আকাশে চাঁদ নেই। অনুভূতি বলতে শুধু ভয়ানক হাড় কাঁপানো ঠান্ডা আর পায়ের নিচে শক্ত পিচের রাস্তা। বাড়ি থেকে আসার সময় কলকাতার ঠান্ডা অনুযায়ী সে গরম জামা কাপড় নিয়ে এসেছিল, তার মধ্যে মাত্র 2টো সোয়েটার। ওইটুকু দিয়ে এদিকে ঠান্ডা আটকানো সম্ভব নয়, তাই ও তাড়াতাড়ি পথ চলছিল। আওয়াজ বলতে এখন শুধু ওর পায়ের আওয়াজটাই পাওয়া যাচ্ছে, তাছাড়া একটুকু শব্দ নেই কোথাও। একেবারে যেন অন্য জগৎ। পকেটে মোবাইলও নেই। রেডিয়াম লাগানো হাত ঘড়িটা কোনো কারণে বিকল হয়ে গেছে, সময় দেখা যাচ্ছে না। ঘন্টা 2 মতন পথ চলার পর আর শক্তি থাকে না ওর শরীরে। ততক্ষণে অন্ধকারেও সে বেশ ভালোই দেখতে পাচ্ছে। যতটা উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সে এদিকে এসেছিল,
ধীরে ধীরে সমস্তটাই নিঃশেষ হয়ে একেবারে যেন তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে সে ভালোই বুঝতে পারছে যে এখনো অনেকটা পথ চলা বাকি। এদিকে জঙ্গলের যা পরিবেশ, তাতে যা খুশি ঘটতে পারে যখন তখন। হঠাৎ আশেপাশে কোথাও একটা বন্য হিংস্র জন্তুর গর্জন ভেসে আসে। সামনের জঙ্গল আরো চাপ বেঁধে এসেছে রাস্তার ওপরে। পথের পাশে একটা উঁচু মতন বেদি বোঝা যাচ্ছে আন্দাজে। আর এগোনোর সাহস না দেখিয়ে ও বসে পড়ে, অথবা বলা ভালো যে ওই বেদিটা যেন ওকে টেনে নিয়ে আসে নিজের কাছে। বসার সঙ্গে সঙ্গেই শরীরটা এলিয়ে যায়। ততক্ষণে আকাশ থেকে হিম নামতে শুরু করেছে, একেবারে জমিয়ে দিচ্ছে। সারাদিনের পথ চলার ক্লান্তিতে চোখ বুজে আসে অচিরেই। হঠাৎ তন্দ্রার মধ্যেই ওর মনে হয় ভয়ানক ঠান্ডার মধ্যে একটা উষ্ণ নিঃশ্বাস পড়ছে ওর মুখের উপরে। একটা কি প্রাণী শুঁকছে তাকে বারবার। প্রাণীদের শরীরের নিঃশ্বাসের ভুটকা গন্ধ ওর শ্রবণেন্দ্রিয়র মাধ্যমে মগজে প্রবেশ করছে। একটা যেন আদিম ভয় গ্রাস করতে চাইছে ওকে। অনুভূতিটা এমনই যে চোখ খুলে যায়, আর সঙ্গে সঙ্গেই দেখে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে ওর পাশে। একেবারে ধড়ফড় করে উঠে বসে ও হলপ করে বলতে পারে যে ওটা মানুষ নয়, নির্ঘাত কোনো জঙ্গলি জানোয়ার ছিল। লোক দুটোর মধ্যে একজন যেন একটু সুরেলা গলায় বলে, কাহা জানা হ্যাঁ আপকো। লোকটার গলা ঠিক যেন একটা জঙ্গলি জানোয়ারের সাথে মেলে, কিন্তু মানুষের গলা জঙ্গলি জানোয়ারের সাথে মিলবে কি করে? তাহলে কি এতটা দুর্গম পরিবেশে ও ভয় পেয়েছে? এতক্ষণে ওর মনে হয় ঘুমানোর আগে যে জানোয়ারের ডাকটা ও শুনেছিল সেটা যেন নেকড়ের ডাক। সেই ডাকটা কি এখনো ওর মাথার মধ্যে ঘুরছে? সেই জন্যই কি ওই ডাকটার সাথেই এদের গলার আওয়াজকে মিলিয়ে ফেলেছে ও? কি জানি। কিছু না ভেবেই ওর মুখ থেকে বেরিয়ে আসে, রাপ্পা, চলুন আমার সাথে, আপনাকে পৌঁছে দেব। সাথে সাথে আসবেন, রাস্তা ভালো নয়, अजीब अजीब खतरे के डर है यहाँ पे। দ্বিতীয় লোকটার এই কথাগুলো যেন আরো কেমন রহস্যজনক। যাই হোক, অন্ধকারের দূত মানুষগুলোর সাথে অন্ধকারে মিশে পথ চলতে থাকেও। আরও প্রায় ঘন্টা 2 হাঁটার পর জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই পার করে দূরে আলো দেখতে পায় রজতাভ। সঙ্গে সঙ্গে পেছন থেকে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে আসে, আগে হে, সিধা যাইয়ে। মুহূর্তেই পেছন ফিরে ধন্যবাদ দিতে গিয়েই দেখে কেউ নেই, একেবারে ফাঁকা চারপাশ। এদিকটায় জঙ্গলও তেমন নেই, সুতরাং লোকগুলো জঙ্গলের ভেতরে ঢুকে যাওয়ার যুক্তিটাও খাটে না। তবুও অনেক কষ্টে ও মনকে বিশ্বাস করিয়েছিল যে লোকগুলো অন্ধকারে কোথাও চলে গেছে হবে। ও বুঝতে পারেনি। আর পশুর ব্যাপারটা নিতান্তই হয়তো ঘুমের ঘোরে দুর্বল মস্তিষ্ক আর ক্লান্ত মনের প্রভাব। এরপর 15 বছর কেটে গেছে। রজতাভ এখন ভারতবর্ষের একজন খ্যাতনামা বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওর তোলা ছবি দেশে বিদেশে এখন ঈর্ষণীয় টাকায় বিক্রি হয়। এত বছরে অনেক ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে। সাহসটাও আগের থেকে অনেক বেড়েছে, সঙ্গে বুদ্ধিটাও। তবে ওই রহস্য ওর মনে একটা প্রশ্ন চিহ্নের মতন রয়ে গেছে। যখনই ওর মনে এসেছে ঘটনাটা কিছু না কিছু নতুন প্রশ্ন উঁকি দিয়েছে, আর তখনই ও নিজেকে নানান রকমের যুক্তি দিয়ে শান্ত করেছে। এখন কাজের সূত্রে ওকে সারা পৃথিবী ভ্রমণ করতে হয়। এবার প্রায় 6 মাস পর ও দেশে ফিরেছে। ভারতবর্ষের এলিফ্যান্ট রিজার্ভের ওপর ন্যাট জিও ওয়াইল্ডের বিশেষ একটি প্রতিবেদনের জন্য ওকে আসতে হয়েছে কেরালার পেরিয়ার ন্যাশনাল পার্কে।
প্রায় 1 সপ্তাহ পরের ঘটনা। ততদিন এই জঙ্গলের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে রজতাভ। এমনিতে এখন আর জঙ্গল পশু পাখির সাথে মানিয়ে নিতে ওর খুব একটা অসুবিধে হয় না। ভয়ও কেটে গেছে আগের থেকে অনেকটা। মাঝে মাঝে ছেলেবেলার সেই রাতের ওই অজানা বন্যপ্রাণীর ডাক শুনে ভয় পাওয়ার ঘটনাটাকে মনে করে মনে মনে নিজেই হাসে সে। রাত বিরেতে মাঝে মাঝে ওর একা বেরোনোর অনুমতিও আছে। সাহস তো বুকে আছেই ভরপুর। হাতির জন্য ভারতবর্ষে এর থেকে ভালো অভয়ারণ্য আর কোথাও নেই। তবে এখনো পর্যন্ত ওর লেন্সে মন মতন কোনো ছবি ধরা পড়েনি। সেদিন রাতে ক্যামেরার লেন্স ব্যাগ ভরে ডিনার সেরে ও গিয়ে বসে ওয়াচ টাওয়ারে। যদিও ওয়াচ টাওয়ার থেকে এটাকে মাচা বলাই ভালো, কারণ সাধারণ ট্যুরিস্টদের জন্য যেই রকম উঁচু ওয়াচ টাওয়ার হয়, এটা তার থেকে অনেকটাই নিচু। ফরেস্ট অফিসারদের কাজের সুবিধের জন্য বানানো হয়েছে। তখন ঘড়িতে ঠিক রাত 1টা। ও যেখানে বসে আছে এখান থেকে জলাশয়টা সামনেই। সেই জন্যই হাতিদের পরিবারের জল খেতে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখানে। পূর্ণিমার রাত, ফুটফুটে জ্যোৎস্না ফুটেছে মাথার উপরে। হঠাৎ ও দেখে একটা হাতি, বিশালাকায় দেহ, বিশাল বড় দাঁত আর কুলোর মতন কান। দেখেই বোঝা যাচ্ছে বয়স প্রায় 50-এর উপরে। ও তখন সবে ক্যামেরার লেন্স চোখে লাগিয়েছে, এমন সময় হাতিটা জলাশয়ের পাশে এসে জল খাওয়ার বদলে কিছু যেন খুঁজতে থাকে, বরং বলা ভালো শুঁকে শুঁকে দেখতে থাকে। অবাক হয় ও। কয়েকটা মাত্র স্টিল নিয়ে তাড়াতাড়ি করে ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে ভিডিও অন করে লেন্স থেকে চোখ সরায় ও। ক্রমে সুর আর পায়ের সাহায্যে জলাশয়ের ধারের নরম মাটি খুঁড়ে খুঁড়ে কি যেন একটা বার করে নেয়। তারপর সেটাকে শুঁড়ে তুলে নিয়ে চলে যায় ওদিকের পাতলা জঙ্গলের দিকে। কি যেন একটা রহস্য পেয়ে বসেছিল ওকে। ফরেস্টার বলে দিয়েছিলেন যে রাতে সন্দেহজনক কিছু দেখলে ওয়াকি টকিতে খবর দিতে। কিন্তু ওয়াকি টকি, ক্যামেরা, লেন্স সবকিছু মাচায় ফেলে ও ধীর পায়ে এগিয়ে যায় ওই জলাশয়ের দিকটায়। তারপর মোড় নিয়ে প্রায় নিঃশব্দে ও পিছু করে চলতে থাকে ওই হাতিটার। খানিকটা যাওয়ার পরেই একটা পুরনো ভাঙা মন্দিরের সামনে হাতিটা দাঁড়ায়। রজতাভ ওয়াইল্ড লাইফের পড়াশুনো করে জেনেছে জঙ্গলের মধ্যে অন্যতম বুদ্ধিমান এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং বিশ্বস্ত স্মৃতির অধিকারী এই বিশালাকায় প্রাণীটি। মানুষ অনেক কথা ভুলে গেলেও এই প্রাণীটি কিন্তু ভোলে না। কথা বলতে না পারলেও সব কিছু সে মনে রাখে। মুখের সেই জিনিসটা ভাঙা মন্দিরের সিঁড়ির উপরে 2 পা তুলে সুর দিয়ে ছুড়ে দেয় ভিতরে। তারপর মাথা নাড়তে নাড়তে ধীর পায়ে মিলিয়ে যায় জঙ্গলের মধ্যে। এর আগে আফ্রিকায় থাকাকালীন প্রচুর হাতি দেখেছে রজতাভ, কিন্তু এই বিশেষ প্রাণীটার মধ্যে যে রহস্যের গন্ধ আছে এমনটা সে কখনো দেখেনি। চুপি চুপি পকেটের ধারালো বুশ লাইটটা হাতে বাগিয়ে সে এগিয়ে যায় মন্দিরের দিকে। মন্দিরের উঠান পর্যন্ত পৌঁছাতেই হঠাৎ ওর একটা অনুভূতি হয়। সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে ওর। জীবনের এই প্রথম, এমনকি ঝাড়খণ্ডেও এমনটা লাগেনি ওর। তাই নিজেই কেমন যেন একটু ঘাবড়ে যায় রজতাভ। যেন একটা কিছু আছে এখানে, সঠিক বুঝতে পারছে না, অথচ আছে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে সবকিছু গা থেকে ঝেড়ে ফেলে গটগট করে ভাঙা সিঁড়িগুলো পেরিয়ে মন্দিরে ঢুকে যায় ও। কিন্তু মুহূর্তেই একেবারে নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হয়ে আসে ওর। ওর পা দুটো যেন মাটির সাথে কেউ বেঁধে দেয়। সমস্ত শরীর ভারী হয়ে আসে। ওর একেবারে সোজাসুজি একটা দেবী মূর্তি। দক্ষিণ ভারতে ঘোরার অভিজ্ঞতা থেকে ও জানে এটা দেবী ভগবতীর মূর্তি।
অনেক পুরনো মূর্তি। মন্দিরের একটা ভাঙা খিলান থেকে চাঁদের আলো সরাসরি এসে পড়েছে দেবীর ওপরে, আর সেই চাঁদের আলোতেই দেখা যাচ্ছে ভয়ানক দৃশ্যটা। একটা বুড়ি বসে রয়েছে দেবীর পায়ের কাছে, সাদা লম্বা চুল তার বিছিয়ে রয়েছে মেঝেতে। পরিষ্কার দেখা যাচ্ছে বুড়িটার মুখের দুপাশের কষ বেয়ে রক্ত গড়াচ্ছে, কারণ বুড়িটা নিজেই নিজের চামড়া কামড়ে কামড়ে খাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখা যায় না, অথচ অথচ বুড়িটার নিজের কোনো বিকার নেই। হঠাৎ তার চোখ পড়ে রজতাভর দিকে। রজতাভ একটু ঘাবড়ে যায়, মুঠোয় শক্ত করে ধরে ছুরিটাকে। বুড়িটা এবার দাঁত বের করে হাসছে, আর সেই হাসি এমন ভয়াবহ যে দেবী মূর্তি পর্যন্ত কেঁপে উঠেছে। চোখের সামনে নিজের পায়ের এক আঙুল দাঁতে ভেঙে কচমচ করে চিবোতে চিবোতে বুড়িটা দাঁড়ায়। গা গুলিয়ে ওঠে রজতাভর, বমি উঠে আসে। পেছনে ঘুরে মন্দির থেকে বেরিয়ে যেতে গিয়ে একবার থমকে দাঁড়ায়, তারপর আবার পেছন ঘুরে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। একেবারে ফাঁকা চারদিক, শুধু দেবী মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে রহস্যজনকভাবে। বেরিয়ে আসার সময় ও হোঁচট খায় কোনো একটা জিনিসের সাথে ধাক্কা খেয়ে। জিনিসটা কি সেটা বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে যে হাতি এই বস্তুটাকে সুরে করে নিয়ে এসেছিল। ছোট জিনিসটাকে পকেটে পুরে দৌড়ে চলে যায় মাচায়। পরদিন কুলি রামশরণকে জিজ্ঞেস করে, আচ্ছা, এদিকে জঙ্গলের ভেতরে কোনো মন্দির আছে? রামশরণ বাংলা বলতে না পারলেও বুঝতে ভালোই পারে। সে মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, भगवती देवी का मंदिर था एक समय, लेकिन वहां पे जाना बिल्कुल मना है। অবাক হয়ে রজতাভ জিজ্ঞাসা করে, मना क्यों? क्योंकि वो मंदिर भूतिया है। उधर एक डाइन रहती थी। वो जब तक थी तब तक तो जंगल बिल्कुल बढ़िया था, लेकिन ये फॉरेस्टर लोग उनको गोली करके मार दिया। उसके बाद से वो जगह भूतिया हो गया। ফরেস্টের পিল্লাইয়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক। গত রাতে পাওয়া জিনিসটাও ও পিল্লাইকে দেয়, তবে হাতির পিছনে পিছনে মন্দিরে যাওয়ার ব্যাপারটাও চেপে যায়। জিনিসটাকে হাতে নিয়ে পিল্লাইয়ের পিলে চমকে যায়। সে অবাক হয়ে বলে, এটা তো আমাদের অফিসারের কোনো একটা বেল্টের টুকরো মনে হচ্ছে, কাহা সে মিলা? জঙ্গলের ভেতরে কুড়িয়ে পেয়েছে বলে অনুরোধ করে জিনিসটাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিতে। এরপর রাতে জঙ্গলে যাওয়াটা রজতাভর একটা নেশার পর্যায়ে পৌঁছে যায়। এক সপ্তাহের মধ্যে প্রায় 5 বার জঙ্গলের আলাদা আলাদা জায়গায় ওই একই হাতিকে অনুসরণ করে ও বিভিন্ন জিনিস পায়। এবার জায়গাগুলোকে ও মার্কিং করে রেখে দেয়। জিনিসগুলোর ল্যাব টেস্ট হয়ে আসার পর জানা যায় সেগুলো প্রায় 20 বছর আগে এই জঙ্গলে কাজ করা আলাদা আলাদা অফিসারের ব্যবহৃত জিনিস। জিনিসটার পেছনে বড় কিছু লুকিয়ে থাকতে পারে ভেবে বন দপ্তর তদন্তে নামে। জায়গাগুলো ঘুরে উদ্ধার হয় প্রায় 15 জন মানুষের কঙ্কাল এবং হাড়ের অবশেষ। পরীক্ষা করে জানা যায় যে সেগুলো 20-22 বছর আগে কাজ করা বনকর্মীদের দেহ। ফাইলপত্র খুঁজে তখনকার খবর বার করা হয় এবং চমকে যায় সকলে। ফাইল অনুযায়ী এই 15 জনের মৃত্যু হয়েছে বন্য পশুদের আক্রমণের কারণে, কিন্তু প্রত্যেকটা কঙ্কালের মধ্যেই স্পষ্ট খুনের প্রমাণ রয়েছে। রেকর্ড খুঁজে দেখা যায় তখনকার দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার আগরকর সাহেব গত হয়েছেন। হয়তো তিনি থাকলে কিছু বলতেও পারতেন।
এই সমস্ত ঘটনার মধ্যেই প্রজেক্ট ডেলিভারি করার জন্য তারা আসে রজতাভর কাছে। তাই ও আবারও মন দেয় টিকটিকি গিরি ছেড়ে ক্যামেরার পেছনে। সেদিন রাতে আবারও ও মাচায় বসে ক্যামেরায় চোখ পেতে আছে। হঠাৎ একটা পুরনো স্মৃতি জেগে ওঠে। এত বছর পর ঝাড়খণ্ড থেকে সুদূর কেরালার অভয়ারণ্যে আবার ডেকে ওঠে সেই অদ্ভুত প্রাণীটা, ঠিক যেন নেকড়ের মতন, অথচ আরো একটু সুরেলা কণ্ঠ। আবার সেই পুরনো ভয়ের শিহরণটা খেলে যায় ওর গোটা শরীরে। হঠাৎ করে পেছন থেকে বিদ্যুতের গতিতে ধেয়ে আসে দুটো জানোয়ার। এক ঝলক দেখেই মাচা থেকে লাফ মেরে নেমে জলাশয়ের পাশের রাস্তাটা দিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয় রজতাভ। কিন্তু ওর পা আর ওর অবচেতন মন ওকে নিয়ে আসে সেই দেবী মন্দিরের সামনেই। মন্দিরের উঠানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে দেখে জানোয়ার দুটো নেই। হঠাৎ ওর মনে হয় কিছু একটা ভুল করলো না তো। মনের মধ্যে এক ধরনের দ্বিধার জন্ম নেয়, কারণ এতক্ষণে ওর মনে পড়েছে আবার সেই সেদিনের ঘটনাটা, কুলি রামশরণের কথা আর নিজের চোখে দেখা ঘটনা। একটা অদ্ভুত ভয় আবারও চেপে ধরে ওকে। খুব কাছেই কোথাও যেন পরপর ডেকে ওঠে সেই অজানা জানোয়ারটা। তার সাথে ডেকে ওঠে একটা বন্য দাঁতাল। পেরিয়ার অভয়ারণ্য মুহূর্তে বদলে যায় কোনো এক রহস্য লোকে। ওর মনে হয় ও কি দেখে দৌড়েছিল। মনে করার চেষ্টা করেও পেছনে ও স্পষ্ট শুনেছিল যেন দুটো বন্য জানোয়ারের পদশব্দ, আর সাথে সাথে ঘুরে দেখেছিল অন্ধকার ঘাসের জমি ফুঁড়ে ছুটে আসছে একটা লম্বাটে শিয়ালের চেয়ে একটু বড় দুটো প্রাণী। এইটুকু দেখেই ও দৌড় দিয়েছিল। হঠাৎ আবারও একটা হিমেল ভয়ে চেপে বসতে থাকে ওর বুকের মধ্যে। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ওর শির দাঁড়াবে, রক্ত জমাট বেঁধে যায়। হঠাৎ মনে হয় কারা যেন অন্ধকারে চুপি চুপি এসে দাঁড়িয়েছে ওর পেছনে। ওই দুটোই কি জানোয়ার নাকি? পেছন ফিরতে ভরসা হয় না ওর। ধীরে ধীরে দুটো বিশাল আকায় ছায়ামূর্তি উদয় হয় ওর দুই পাশে। গলা কেমন যেন শুকিয়ে আসছে। স্পষ্ট বুঝতে পারে ও ভয় পেয়েছে। ডান দিকে তাকিয়ে দেখে সেদিকে উদয় হয়েছে একটি বিশাল বড় বন্য দাঁতালের। বাদিকে তাকিয়ে দেখে সেদিকে প্রায় 10-15টা ছায়ামূর্তি যেন মাটি ফুঁড়ে উঠে দাঁড়িয়েছে। পালানোর জায়গা নেই কোনো দিকে। ধীর পায়ে ও সামনের দিকে এগিয়ে চলে। বুকের মধ্যে দুরু দুরু ভয়। আবারও হয়তো সেই ভয়ানক দৃশ্যটা দেখতে হবে। কিন্তু ঠিক মন্দিরের চৌকাঠ পেরোতে যাবে, হঠাৎ একটা মানুষের কণ্ঠে থমকে দাঁড়িয়ে পড়ে রজতাভ। বাবু, আমাদের ভয় পাবেন না। আমরা আপনার কোনো ক্ষতি করতে চাই না। উল্টে শুধু এটুকু বলতে চাই, আমাদের কঙ্কালগুলো মাটির নিচ থেকে তুলে নিয়ে যখন এতদিন পর বন্ধনমুক্ত করেছেন, তখন আরেকটু কষ্ট করে আমাদের শেষ কাজটাও করে দেবেন। ধীরে ধীরে পেছন ফেরে রজতাভ। ততক্ষণে ছায়ামূর্তিগুলো এসে দাঁড়িয়েছে সিঁড়ির নিচে। তাদের পেছনে বিশাল আকায় দৈত্যের মতন দাঁড়িয়ে রয়েছে গজরাজ। অন্ধকারেও তার সাদা দুটো দাঁত থেকে যেন আলো ঝলকাচ্ছে। ব্যাপার ঠিক বুঝতে না পেরে ঢোক গেলে রজতাভ। ততক্ষণে ওর আবার ঘাড়ের লোম সোজা হয়ে উঠেছে, কারণ এবারে পরিষ্কার বুঝতে পারছে সেই বিরাট পৈশাচিক বৃদ্ধা মহিলাটি নিঃশব্দে এসে দাঁড়িয়েছে ওর পেছনে। সে এবার হাসতে হাসতে বলে, আমি এই জঙ্গলকে রক্ষা করতাম। আজ থেকে 20 বছর আগে এখানে লোকেরা আমাকে পুড়িয়ে মারে। তারপর এদের সবাই, যারা হাতির দাঁত পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের সবাইকে ওরা খুন করে
জঙ্গলি জানোয়ারদের হাতে হত্যা বলে চালিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় গেড়ে দেয় আর মনের আনন্দে হাতি মারতে থাকে। আমি কিন্তু মরেও মরিনি, আর ওরাও এত কাল মাটির গভীর অন্ধকারে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করেছে আজকের দিনটার জন্য। আমাদের কোনো ন্যায় বিচার চাই না, আমরা শুধু আমাদের কথা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছি। হঠাৎ সেই প্রকাণ্ড হাতিটা সুর উঁচিয়ে ডেকে ওঠে, কেঁপে ওঠে চারপাশের গাছপালা। বুড়ি চিৎকার করে বলে, ওর নাম মহারাজ, চেয়ে দেখো ওর দিকে। 20 বছর আগে মেরে দেওয়া হয়েছে ওকে। জঙ্গল ভোলে না কারোর ওপর অত্যাচারের কথা, তাই আজও মহারাজ রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। এমন সময় ওদের মধ্যে থেকেই সব থেকে লম্বা দুটো লোক ধীরে ধীরে উঠে আসে মন্দিরের চাতাল বেয়ে, আর সেই রহস্যজনক সুরেলা কণ্ঠে বলে, कैसे हो बाबूजी, पहचाना? ওই গলার আওয়াজ রজতাভ চেনে। অনেক বছর আগে ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরে এই কণ্ঠস্বর সে শুনেছিল। কে কে? সঙ্গে সঙ্গে অট্টহাসি করে ওঠে দুজন। জঙ্গলে আলোড়ন পড়ে যায়। ওই দুজনের সাথে এবার বাকিরাও হাসছে। হাসছে রজতাভের পেছনে দাঁড়িয়ে থাকা ওই অশরীরী বৃদ্ধাও। ওরা আমার 2 শিকারী নেকড়ে, আমার সাথেই মারা যায় ওরা, তাও আজ ওরা এখনো আমার কাজ করে, কখনো মানুষের দেহ ধরে, কখনো অন্য কোনো। প্রচণ্ড ভয় পেলেও রজতাভ জিজ্ঞেস করে, কিন্তু আমাকে তোমরা সেদিন কেন বাঁচিয়েছিলে? তোমাকে ওরা বাঁচিয়েছিল কারণ আমি বলেছিলাম। আমি মানুষ চিনি, অনেক কিছুই বুঝতে পারি যা তোমরা বুঝতে পারো না। আমি জানতাম একদিন নিয়তি তোমাকে এখানে আনবেই, তাই সেদিন আমি পাঠিয়েছিলাম ওদের, না হলে ওই ঠান্ডায় তুমি সেদিন জমে মরতে। এরপর ধীরে ধীরে পাশ কাটিয়ে সেই বৃদ্ধা নেমে যায় রজতাভকে পাশ কাটিয়ে। আবারও সেই আগের মতন কচমচ করে কামড়ে খাচ্ছে নিজের হাতের আঙুল। কিন্তু কি অদ্ভুত কাণ্ড! এতক্ষণে যেন আকাশে চাঁদ উঠেছে। বৃদ্ধা পৌঁছে গেছে মন্দিরের চাতাল বেয়ে সিঁড়ি বেয়ে নিচে, আর সেই চাঁদের আলো এসে পড়া মাত্রই ধীরে ধীরে বদলে যাচ্ছে বৃদ্ধার শরীর। সাদা চুল বদলে গেছে কোকড়ানো এলো কেশে, আর তার বৃদ্ধার শরীর বদলে গেছে এক পরমা সুন্দরী যুবতীতে। সেই যুবতী একবার পেছন ফিরে দেখে রজতাভর দিকে। চাঁদের আলো পিছলে যাচ্ছে তার শরীর থেকে। সেই রূপের বর্ণনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। যেন কোনো স্বর্গের দেবী নেমে এসেছে, অথবা কোনো এক অপ্সরা, অথবা তারানাথ তান্ত্রিকের সেই মধু সুন্দরী দেবী, যে দেবী মোহময়ী অথচ ভয়ঙ্কর। মুহূর্তের জন্য সেই নারী রজতাভর দিকে তাকায়, মৃদু হাসে, তারপর সোজা এগিয়ে যায় গভীর জঙ্গলের দিকে। আর তার সেই কায়ার পিছু পিছু নিঃশব্দে চলে যায় সমস্ত ভৌতিক ছায়া। ধীরে ধীরে স্থানটা ফাঁকা হয়ে যায়। কাঁপতে কাঁপতে মন্দিরের চাতালেই বসে পড়ে রজতাভ, তারপর জ্ঞান হারায়। পরদিন রামশরণ অন্যান্য ফরেস্ট অফিসারদের সাথে উদ্ধার করেছিল রজতাভকে। অদ্ভুতভাবে ওর ক্যামেরায় প্রথম দিনে যেই রেকর্ডটা করা হয়েছিল সমস্ত ফাইলই উড়ে গিয়েছে। তারপর কোনো রকমে একটা ডকুমেন্টারি বানিয়ে ওই জঙ্গল ত্যাগ করে চলে গিয়েছিল রজতাভ, আর কোনো দিন ফিরে যায়নি। তবে যাবার আগে ও নিজের কথা রেখেছিল। আজ অনেক বছর কেটে গেছে। তানজানিয়ার একটা অভয়ারণ্যে রজতাভ চোখ পেতে রয়েছে ক্যামেরার লেন্সে। আজও বিয়ে করে নিও। বনে জঙ্গলে রাত বিরেতে বহু বিপদে পড়তে হয় ওকে আজও। তবে বিপদকে ও এখন আশীর্বাদের মতনই মনে করে, কারণ যখনই প্রাণঘাতী কোনো বিপদ এসে দাঁড়ায়, তখন বিপদ আর রজতাভর মধ্যে এসে দাঁড়ায় কোঁকড়া চুলের সেই
এলোকেশী অপরূপা, সেই সুন্দরী নারী, স্বল্প বসনা এবং যার শরীর থেকে অন্ধকার রাতেও চাঁদের আলো পিছলে যায়, এক বন্য রানী। আর তার পাশে থাকে দুই নেকড়ে, আর নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ায় বিশাল বড় বড় দুটো দাঁতওয়ালা এবং লম্বা একটা সুরের রাজা, মহারাজ। সত্যি জঙ্গল বড় রহস্যময়, আর রহস্যময় এই ছায়ায় কায়ায় মেশা প্রকৃতি। তবে জঙ্গল তার আঘাতের কথা ভোলে না, কখনো ভোলে না। শুনছিলে যখন রাত নামে, আ হরর পডকাস্ট বাই তোমার FM, ইয়োর মিডনাইট স্ন্যাক্স অফ টেরর। কেমন লাগলো আজকের এপিসোড? এরকম পডকাস্ট আপনারা আরও শুনতে চান কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অপেক্ষা করব। তাহলে আজকে আমি আসি, ইয়োর হোস্ট আজ সৃজন, সাইনিং অফ ফর দ্য ডে। Your midnight snacks of terror.